আপনার কর্মজীবনটা কি আসেন সেটা দেখি। আপনার কর্মজীবন কি ভালো? না মির্জা ভাই, আপনার কর্মজীবন ভালো না। আপনার কর্মজীবন কলঙ্কে ভরা। না, আমি কোনো পত্রিকার নিউজ নিয়ে আপনার চরিত্র হনন করব না, ওইটা আমার কাজ না। 2015 সালে আপনি আপনার নিজের দাখিল করা হলফনামা থেকেই দেখাবো। আসেন আমরা আমাদের ঠিক পথে জন্ম নেওয়া মির্জা আব্বাস ভাইয়ের আমলনামা দেখি। আচ্ছা মির্জা আব্বাস ভাই, মির্জা তো আপনার পারিবারিক পদবি না, তাই না? এটা আপনি লাগাইছেন পরে। আপনার বাবার নামের আগে তো মির্জা নাই, তাই না? আপনার বাবার নাম আব্দুর রাজ্জাক। আপনার এখান মির্জা লাগাইতে হইল ইনফিরিয়রিটি কমপ্লেক্সে এলিট হইতে চাইছেন, নতুন বাংলাদেশের এলিট হইতে চাইছেন না? টাকা পয়সা হয়েছে, এখন মির্জা না থাকলে কেঙ্কা হয়। অসুবিধা নাই, বাঙ্গুল্যান্ডে এভাবেই সব এলিট গড়ে উঠছে, ওই যে সোহরাওয়ার্দীর বডিগার্ড থেকে। আচ্ছা যাই হোক, মির্জা আব্বাস তো একটা ব্যাংকের মালিক, জানেন তো? ঢাকা ব্যাংক 1995 সালে ব্যাংকটা প্রতিষ্ঠিত হয়, মির্জা আব্বাসই প্রতিষ্ঠাতা। এই ঢাকা ব্যাংকটা দেশের প্রথম দিকের বেসরকারি মালিকানায় প্রতিষ্ঠিত ব্যাংকগুলোর মধ্যে অন্যতম ব্যাংক। কোনো সমস্যা হয়নি। অনেক ব্যাংকের সমস্যা হয়েছে, জয় বাংলা হয়ে গেছে হাসিনার আমলে। মির্জা আব্বাসের ব্যাংকের কোনো সমস্যা হয়েছে? হয় নাই। হ্যাঁ, তো ব্যাংক প্রতিষ্ঠার টাকা পেলেন কেমনে মির্জা আব্বাস ভাই? আপনার ফ্যামিলি কি জমিদার ছিল? আপনার আব্বা কি করতেন? আসেন আমরা এবার দেখি ওনার আব্বা কি করতেন। উনার আব্বা মতিঝিল সরকারি উচ্চ বিদ্যালয় বা মতিঝিল সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুল হিসেবে যেটা পরিচিত, ওই স্কুলের দপ্তরে ছিলেন। ডং 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 কইরা ঘন্টা বাজাইতেন। কি মির্জা আব্বাস ভাই, খারাপ লাগলো? হ্যাঁ, দপ্তরের কাজ খারাপ না, সম্মানের কাজ। কিন্তু আপনি যে কাজ করতেছেন সেটা সম্মানের না। দপ্তরের কাজের পাশাপাশি আপনার স্কুলের সামনে মসজিদের সাথে একটা ছোট্ট পুরীর দোকান ছিল। পুরি বানাইতেন আপনার আব্বা, ওই পুরীর দোকান চালাইতেন। ওই সিপার পুরীর দোকানের জমিটাও ছিল রেলের। এখনো আপনি রেলের জায়গা দখল করে বাসা বানায় বসবাস করছেন। হয়তো পরের জায়গা পরের জমি, ঘর বানাইয়া আমি রই। আমি তো ভাই জমির মালিক নই। দপ্তরি থাকাটা কোনো অপরাধ না, লজ্জারও না। কিন্তু ওই অবস্থা থেকে ব্যাংক মালিক হওয়ার জার্নিটা আমরা বুঝে দেখতে চাই। কেমনে বাংলাদেশের এলিট তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের পলিটিশিয়ানরা তৈরি হয়েছে, কেমনে বাংলাদেশের রাজনীতিতে দুর্বৃত্তায়ন হয়েছে। 1991 সালে প্রথম এমপি হন মির্জা আব্বাস। তারপরে কিছুদিনের মধ্যে ঢাকার মেয়র, আর 4 বছরের মধ্যে ব্যাংক মালিক। এমপির বেতন কত মির্জা ভাই? মন্ত্রীর বেতন কত? 1-1.5 লাখ টাকা সেই সময় মাসে, তাই না? তো কোন জাদুর কাঠি পাইলেন যে ব্যাংক বানানোর টাকা পাইছেন? এমপি হওয়ার আগে কি করতেন আপনি? আপনি ছিলেন কমিশনার। কমিশনারের বেতন কত? আপনার বৈধ ব্যবসা কি ছিল? বৈধ ব্যবসা ছিল ওই অঞ্চলে শাহজাহানপুরের গরুরহাটের ইজারা নিতেন আপনি। সেই 75 পরবর্তী সময় কমলাপুর রেলওয়ে যত ঠিকাদারি, সড়ক পরিবহন সহ আরো বহু জায়গা থেকে চাঁদা উঠাইতেন। চান্দা তোলাটা আপনার পুরানো অভ্যাস, তাই চান্দা তুলে আমাদের টাকা দিতে চায় যেন আমরা ইউটিউবিং ছাড়ি। চান্দা তোলা ছাড়া আর কিছু করার যোগ্যতা মির্জা আব্বাস আপনার ছিল না কোনোদিনই। কারণ উনি আবার দারুণ মেধাবী। আপনার ইউনিভার্সিটিতে পড়ার যোগ্যতা হয় নাই। সোহরাওয়ার্দী কলেজ থেকে 2nd ক্লাসে ডিগ্রি পাস করেছেন, এই যে সার্টিফিকেট আপনার, দেখেছেন? আল্লাহ বাঁচাইছে, আর একটু কম হলে তো জাতির ফিতা হয়ে যেতেন। তো উনি নিজেই নিজের সার্টিফিকেট দাখিল করেছিলেন। যাই হোক, এই একাডেমিক কোয়ালিফিকেশন নিয়ে আপনার তো কেরানিরও চাকরি হইতো না কোথাও, বাংলাদেশেও না। আপনার তো কিছু করার ক্ষমতাই নাই। ইউটিউবে টাকা পাওয়া যায়, কথা সত্য। বই লেখাও টাকা পাওয়া যায়, শিক্ষকতা করিয়া, অভিনয় করিয়া, কবিতা লিখা, গান গাইয়া টাকা পাওয়া যায়, প্লেন চালালেও টাকা পাওয়া যায়, রিক্সা চালালেও টাকা পাওয়া যায়। আপনার ড্রাইভারও যে ড্রাইভিং করে সেটা তো টাকা পাওয়া যায়। তো আপনি এর কোনোটাই পারেন না। আপনি চান্দা তুলে টাকা তুলতে পারেন, ওটাই আপনার উপার্জন, ওইটাই আপনার ক্ষমতা। তো চান্দা তুলে টাকা দিয়ে ইউটিউব বন্ধ করার আবদার কেন করতেছেন? ব্যথা বেশি দিচ্ছি, ব্যথা কি জিনিস আপনি টের পান নাই? আপনার তো কোনো স্কিল সেট নাই, আপনি কোনো কিছু করে উপার্জন করতে পারবেন না, তাই আসছেন রাজনীতিতে। এটাই বাংলাদেশের রাজনীতির মধু। আপনি ব্যবসাও পারেন না, তাই পারলে এন্টারপ্রেনার হইতেন। তো সম্পদ তৈরির জন্য চান্দাবাজি করেছেন, করেন, এখনো করেন, বোঝা গেল। কিন্তু কোন জাদু বলে ব্যাংক বানাইছেন সেটা আমরা খুঁজে দেখবো, গলায় পাড়া দিয়ে এটা বের করবো। আমরা আরো আগে যাই, 1971-এ। আপনি তখন মোটামুটি দামরা, কলেজে পড়েন। আপনি নিজে দাবি করেছেন আপনি মুক্তিযোদ্ধা। শোনেন, পরবর্তীতে আমরা মুক্তিতে যাই এবং দেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করি। এটা আবার বিএনপির পেজ থেকে শেয়ার দেওয়া। এই বক্তব্যে উনি বলছেন মুক্তিযুদ্ধে কি করেছেন সেটার কোনো কিন্তু উল্লেখ নাই। 25শে মার্চে কি হয়েছে, শাহজাহানপুরে ওনার বাসা থেকে কি দেখেছেন, ওইটুকুই শুধু বলতে পারেন, তার বাইরে আর যাইতে পারেন না। তার বাইরে গেলে জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ঘোষণা অমুক তমুক ওই জায়গায় চলে যান। উনি কোথাও মুক্তিযুদ্ধ করেন নাই। কোন সেক্টরে যুদ্ধ করেছেন, কোথায় ট্রেনিং নিছেন, কারা ছিল সহযোদ্ধা? মিছা কথা কইতে লজ্জা লাগে না মির্জা আব্বাস? এটা চেনেন? 1971-এ পাকিস্তানি বাহিনী তার নাম শুনলে কাপড় নষ্ট করে ফেলতো। ঢাকার গেরিলা মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার দলের। আমি তার কাছ থেকে জানছি আপনি মুক্তিযুদ্ধ করেন নাই। এমনকি আপনি
এই যে যারা মুক্তিযুদ্ধ করছে একই সময় ঢাকায়, আজম খান, ইকবাল সুফি, আলমাস লস্কর, কাজী মোহাম্মদ হেদায়েতুল্লাহ, মোহাম্মদ শফি, খুরশিদ আব্দুল মতিন, আবু তাহের, মোহাম্মদ বাশার, খন্দকার আবু জায়েদ, জিন্না, ফরাদ জামিল, ফুয়াদ, মোহাম্মদ শামসুল হুদা, ডক্টর নিজাম, জাহের, কুসি, ঢাকার মুক্তিযুদ্ধের সেই উজ্জ্বল নামগুলা কারো বন্ধু সার্কেলের লোক আপনি ছিলেন না। 1971 মুক্তিযুদ্ধের যাওয়ার সাহস হয় নাই, আজ আসছেন 71 বাঁচাইতে, দ্বিতীয় স্বাধীনতাকে অস্বীকার করতে। বাহ বাহ, চমৎকার চমৎকার। আর এক জাফর ইকবাল রাজনীতিতে আবার বলছেন আমরা নাকি হাসিনারে যারা সমর্থন করছে সে ব্যবসায়ীদের বিরুদ্ধে কিছু বলি না। তো মির্জা আব্বাস কি শুক্রে 8 দিন হইলে আমার ভিডিও দেখেন, তিনি কি কাউরে ছাড়িছে? হাসিনা যখন ক্ষমতায় তখন একটা এপিসোডই করছে আলাদা করে ফ্যাসিবাদের সমর্থক ব্যবসায়ীদের। এডিটর সাহেব দেখে দেন না কিছু এক না ওটা থেকে। এফবিসিসি এর একটা কনফারেন্স আছে, সেইখানে বাংলাদেশের ব্যবসায়ী নেতারা হাসিনাকে সামনে রেখা নানাভাবে তেল দিছে, শেখ হাসিনার নামে জয়ধ্বনি দিছে, গানের কলি ব্যবহার করে হাসিনার মন পাওয়ার চেষ্টা করছেন। হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের দেখে নিবে বলছে হাসিনাকে যারা উৎখাত করতে চায় তাদের ঠেকায় দিতে বাংলাদেশের ব্যবসায়ীরাই যথেষ্ট। শেখ হাসিনা। কিন্তু হাসিনা যাওয়ার পরে আপনার সামনে কেন সময় টিভির মাইক্রোফোন এডিটর সাহেব বড় কইরা দেখান, মাথার উপরে কেন চ্যানেল 24 এর লোগো? ওরা কি আপনার দুলাভাই লাগে নাকি আপনার চান্দা দেয়? আবার শোনেন, বলতেছে আমরা নাকি সবার পিছিয়ে লাগি। কার পিছিয়ে লাগিছি? ইন্ডিয়ান লেসপেন্সারি যারা করে তাদের পিছিয়ে লাগিছি। প্রফেসর ইউনূসের পিছনে নাকি আমরা লাগবো অবশ্যই লাগবো যদি প্রফেসর ইউনূস ইন্ডিয়ান লেসপেন্সারি করে। ইন্ডিয়ান লেসপেন্সারি বাদ দেন, তারপরে আইসেন আলাপ করতে। আমাদের কাছে খবর আছে, বুঝছেন, সব খবর আছে। কি করিছেন হাসিনার আমলে, কেমনে কারে ম্যানেজ করিছেন, সব খবর আছে। আপনাদের দলের লোকেরা বলে সোশ্যাল মিডিয়া কিছু না, মাঠের রাজনীতি, ভোটের রাজনীতি আসল। হ্যাঁ আসেন সোশ্যাল মিডিয়া নিয়ে কি করে বিএনপি দেখি। বিএনপি প্ল্যান নিছে যে তাদের ফেসবুকের পোস্টে তো কেউ যায় না, মাসি মারে ওরা নিজেরা বসে, তো স্পন্সর পড়তে পয়সা খরচ কর, টাকা খরচ কর, তা করবে না তারা। বট রিয়াক্ট, কিন্তু বট মানে বুঝেছেন তো, যন্ত্র থেকে ওই যে লাইক শেয়ার দিবে, বুঝেছেন, কমেন্ট করবে, বট দিয়ে রিয়াক্ট দেন। দেখেন সব ভিয়েতনামের আইডি, দেখেছেন? হ্যাঁ আপনারা বিএনপির পোস্ট দেখবেন যে হাজার হাজার লাভ রিয়াক্ট পড়িছে, ভালোবাসা রে বন্যা বয়ে যাইতেছে, আপনারা প্রভাবিত হয়ে যাবেন। আরে বাপরা সর্বনাশ, ভালো কাজ করিছে তো, ভালো কথা, আমি একটা লাভ রিয়াক্ট দিয়ে দিই। মানুষের সাথে এরকম প্রতারণা করতে পারে কেউ? আওয়ামী লীগ এরকম প্রতারণা করে নাই জনগণের সাথে, বিএনপি যেটা করছে দেখেছেন। এটাই আপনাদের জার্নি, এটাই বাংলাদেশের রাজনীতি, এটাই হয় মন্ত্রী, দলের শীর্ষ নেতা। আর একাডেমিক যোগ্যতায় কেরানি হয়ে যার জীবন পার করার কথা ছিল, সে হয় মন্ত্রী। যার উপার্জনের ধান্দাই হইতেছে কিভাবে অন্যরে ঠকাবে, আরেকজনকে অতিরিক্ত সুবিধা দেবে, অন্যরা বঞ্চনা করবে বা ভয় দেখায় উপার্জন করবে, চান্দা নেবে। আমি যদি 1 টাকা ইউটিউবে উপার্জন করি না, সেটা আমার ইনকাম ট্যাক্সের ফাইলে আছে, এটা আমার বৈধ উপার্জন। আমি 1 টাকা যদি খরচা করি, ওটাও দেখাইতে পারবো আমি কিভাবে এই 1 টাকা উপার্জন করছি। আপনি জিন্দেগিতে দেখাইতে পারবেন না কিভাবে আপনি ব্যাংক বানানোর টাকা পাইছেন, জিন্দেগিতে পারবেন না, চ্যালেঞ্জ দিলাম আপনাকে। আপনার বৈধ উপার্জন কি? আপনি নিজেই ঘোষণায় বলছেন বাড়ি ভাড়ার টাকা আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র। বাড়ি ভাড়ার টাকা পেট চালান, বসে খান, আর ব্যাংকে রাখা সঞ্চয়পত্র ওইটি থেকে সুদ আসে, এটা হইতেছে আপনার উপার্জন। তাও এটা আজকের কথা না, 10 বছর আগের কথা। লজ্জা লাগে না আপনার? হ্যাঁ, আমার প্রত্যেকটা পয়সা হালাল, আপনার প্রত্যেকটা পয়সা হারাম। আপনি দাবি করতে পারবেন আপনার প্রত্যেকটা পয়সা হালাল? পারবেন না। বুকে হাত দিয়া বলবেন, আল্লাহর কসম কেটে বলবেন, দেখাই দেবেন আপনার উপার্জন কিভাবে হয়েছে, কেমনে আপনি ব্যাংক করছেন। আপনি কাউরে না কাউকে বঞ্চনা করে সুবিধা দেওয়া, ভয় দেখায় যে টাকা উপার্জন করছেন, সে উপার্জনের টাকা দিয়ে ক্যাডার পালেন, সে ক্যাডার ভোটে জিতায়, আর অনুপার্জিত টাকায় ভোট কিনা এমপি হয়ে যান আপনি। আপনার দলের লোকেরা ভোটের কথা বলে, ভোটের কথা গপ্প শুনে না আমাদেরকে। নমিনেশন কিনতে হয় পার্টি থেকে, চান্দা দিয়া, তারপরে টাকা ছিটায় ভোট কিনতে হয়, কেন্দ্র দখল করতে হয়, জাল ভোট দিতে হয়, এই দিয়ে চলছে এতদিন। ভোটের শক্তির রোয়াব দেখায়েন না, ওই রোয়াব আমরা ফুটে করে দিতে পারি। জুলাই বিপ্লবের আকাঙ্ক্ষা ছিল এই বন্দোবস্তের পরিবর্তন, সত্যিকারের মেধাবীদের দিয়ে রাষ্ট্র চালানো। আপনার কোনো স্কিল নাই মন্ত্রী হওয়ার, আপনি রাষ্ট্র জিনিসটাই বুঝেন নাই, আপনি রাজনীতিও বুঝেন নাই। ক্ষমতা আপনার কাছে টাকা উপার্জনের মৌকা, আর কিচ্ছু না। মির্জা ফখরুল বলছেন আমরা কোথায় নিয়ে যেতে চাই দেশকে, শুনেন, তারা বাংলাদেশকে কোথায় নিয়ে যেতে চাইবেন না। আমরা দেশ থেকে ফ্যাসিবাদের সমস্ত কলঙ্ক চিহ্ন মুছবো, আমরা বাংলাদেশে ভারতের তালুকদারি বন্ধ করব, চিরতরে আমরা বাংলাদেশে একটা সাম্যের ইনসাফের রাষ্ট্র করব। আপনারা মির্জা ফখরুল সেই স্বপ্নের সামনে বাধা হয়ে দাঁড়ায় আছেন। দেশের জনগণ জানে, বুঝতে পারে প্রফেসর ইউনূসকে কেন তাড়ানোর চেষ্টা করতেছেন, কেন দ্রুত নির্বাচন চান। জনগণের জন্য প্রফেসর ইউনূসের এই অতি অল্প সময়ের শাসন হয়ে থাকবে একটা স্বপ্নের মতো, এক অলিক সম্ভাবনার মতো, এক বিদ্যুৎ চমকের মতো সময়। তারপর বাংলাদেশ আবার ফিরে যাবে আপনাদের সেই আদিম জমিদারি ব্যবস্থায়, আপনাদের সেই মাফিয়া শাসনে। আবার কালো টাকা এবং পেশি শক্তির মাস্তানেরা গাড়িতে পতাকা ওড়ায় ঘুরবে, হেলিকপ্টারে চড়বে, দলীয় মাজারের খাদেম। আবার আমাদের ভয়ে ভয়ে বাঁচতে হবে, ক্ষমতার অঙ্গুল হেননের নিয়ত নির্দিষ্ট হবে আমাদের মতো ছোটখাটো মানুষদের। আমরা জানি আমাদের দাসের জীবন,
আমরা পুতুল নাচের রীতি কথার দুর্ভাগ্য পীড়িত জাতি, সমাজের সবচেয়ে অযোগ্য, অশিক্ষিত, দাম্ভিক, অসৎ মানুষের বড় গলা শোনা ভয়ের রাজ্যে জীবন মৃত আমরা জানি আপনাদের বসংবৎ কোটাল পুত্রের ভিন্ন মতের আগাছা কেটে ফেলার অভিযানে আমরা যে কোনো সময় কচু কাটা হয়ে যেতে পারি। আমাদের জীবন মিথ অফ সিসিফাস। সিসিফাসের গল্প জানেন? আর এক অভিশপ্ত জীবন ছিল। পাহাড়ের নিচ থেকে পাথর ঠেলে 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 যখন সে উপরে নিয়ে যায় একেবারে চূড়ায়, তারপর আবার সে পাথরটা নিচে পড়ে, আবার তার ঠেলে 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 উপরে নিয়ে যেতে হয়। এটাই তার অভিশপ্ত জীবন। আমাদেরও বাংলাদেশের নাগরিকদের জীবন মিথ অফ সিসিফাস। আমাদের অভিশপ্ত জীবন সিসিফাসের মতো। আমাদের সন্তানেরা বারবার রক্ত দিবে এই ক্ষমতার রাক্ষস তাড়াইতে, আবার নতুন রাক্ষস এসে দখল করবে জনপদ। আমাদের আসলেই কোনো মুক্তি নাই। কিন্তু মির্জা আব্বাস, মনে রেখেন, পৃথিবীতে যদি একজন মানুষও থাকে এই নষ্ট দুর্বৃত্তের রাজনীতির মুখোশ খুলে দেবে, সেটা আমি। ঈদের জামাতে যারা প্রফেসর ইউনূসের হাত ছুঁইছে তারা বলছে আকুল ভাবে স্যার 5টা বছর থাকেন, কারণ তারা জানে ওই লোকটা তাদের মানুষের মর্যাদা দিছে। বেশি দিন লাগে নাই, মাত্র 7-8 মাস। মানুষ তার বিপুল সম্ভাবনা আর তাদের অফুরন্ত শক্তির খোঁজ পাইছে। জাতির প্রাণ শক্তি জায়গা উঠছে। এটাই বিপ্লব। আমরা এই পরিবর্তনের জন্য জান লড়াই দিছি। এই জন্য আমাদের বাচ্চারা জীবন দিছে জুলাই আগস্টে। এটাই বিপ্লবের রুহানি প্লাবন। সেই বিপ্লবের আইকন আজকে প্রফেসর ইউনূস। জনতার স্বপ্নের সামনে বাধা হইয়া দাঁড়াইলে জনতাই আপনাদেরকে রুখে দেবে। সেই দিন বুঝবেন সোশ্যাল মিডিয়া কি জিনিস। আপনারা ক্ষমতায় আসতে পারেন, কিন্তু কোনোভাবেই এই স্বপ্নের সময় প্রফেসর ইউনূসের করে দেওয়া যাওয়া অর্জনকে অতিক্রম করতে পারবেন না। আপনাদের সেই পরাজয়ের কথা এখনই লেখা হয়ে গেছে, প্রত্যেক দিন লেখা হচ্ছে। এই নতুন বাংলাদেশের স্বপ্নে যারা অন্তরায় হয়ে দাঁড়াইছে তাদের ভবিষ্যৎ অনিবার্যভাবে ম্লান। ইতিহাসের নিয়মে জনগণের ইচ্ছার বিপরীতে দাঁড়ানো মানেই পরাজয়। মির্জা আব্বাস এবং তার মতো নেতৃত্বের অবসান অনিবার্য। আমরা জানি এই লড়াই শুধু ক্ষমতার না, এই লড়াই ইনসাফের, সাম্যের, মুক্তির। আমাদের তরুণ প্রজন্ম আজ যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছে, যেখানে দুর্বৃত্তের রাজনীতি, চাঁদাবাজির আধিপত্য কিংবা ক্ষমতার দম্ভের কোনো স্থান নাই, সেখানে থাকবে সৎ, মেধাবী, প্রগতিশীল নেতৃত্ব। প্রফেসর ইউনূস এই নতুন স্বপ্নের প্রতীক। তার নেতৃত্বে যে নতুন দেশ গড়ার লড়াই শুরু হয়েছে তা জনতার হৃদয়ে আর এক বিপ্লবের আগুন জ্বালায় দিছে। এই আগুন নিভে যাওয়ার না। জনতা জানে, জনগণ জানে এই পরিবর্তন তাদের জীবনে, তাদের ভাগ্যের, তাদের সন্তানের ভবিষ্যতের প্রশ্ন। মির্জা আব্বাস কিংবা তার মতো অতীতের রাজনীতির নেতাদের কাছে আমাদের একটাই বার্তা, সময় বদলাইছে। জনতার স্বপ্নকে দমায় রাখা যাবে না। নতুন বাংলাদেশে মিথ্যা, দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার থাকবে না। আমাদের লড়াই চলবে জুলাই আগস্ট বিপ্লবের প্রকৃত অর্থ বাস্তবায়ন না হওয়া পর্যন্ত। এই নতুন বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের পথে প্রত্যেকটা বাধাকে পেরায় আমরা আগায় যাব একটা সত্যিকারের স্বাধীন, সাম্যের, ইনসাফের, মানবিক বাংলাদেশের পথে। ইনকিলাব জিন্দাবাদ।